এদের জন্য এত করে কি লাভ? শুধু শুধু আমারই বেশি কথা বললো লাস্টে। কি এমন অন্যায় করেছি আমি? কিচ্ছুই তো করিনি। এদের ভালোর জন্য করতে গিয়ে শুধু শুধু আমার বদনাম হতে হলো। ভাল লাগে না। যাদের জন্য চুরি করি তারাই বলে চোর। বিয়ের আগেই ভালো ছিলাম, নিজের স্বাধীন মতন চলতে পারতাম। হ্যাঁ, এখন যা দেখছি পরিস্থিতি ভালো না। কই গো, আসলে কি না? হাত ধরছি আমি। কত সময় লাগে? আমার খিদে লেগেছে, খাতি দাও তাড়াতাড়ি। আসছি। এখন নড়িয়েও খাতি পারে না, আর কি বলবো। কই গো, আসলে কি না? আসছি গো, আসছি। কি ব্যাপার, কোনো খবর টবর পেলে? পেয়েছি গোবিন্দ বাবু, পেয়েছি। কি হয়েছে বলো দেখি। বিশাল জটিল খবর। আরে পেঁয়াজ পুষ না, আমাদের কি খবর সেটা বলো। আমার অত পেঁচাপেচি ভাল লাগে না। বলছি কি, নারকেল বেগম আপনার বিরুদ্ধে দাঁড়াচ্ছে ভোটে। এটা আর কি নতুন খবর? এটা আমি আগের থেকে জানি। নতুন খবর হচ্ছে আপনি ভোটে জিততে পারবেন না। কি বলছিস রে? তোর এত বড় সাহস, তোর এত বড় আসপদ্দা! আমার খাস আমার পড়িস, আর মাসগিরি আমার বেতন নিস, আর এইসব কথা বলছিস? আর এমএলএ বাবু, আপনি ভুল বুঝবেন না, আমি সবসময় আপনার ভালো চাই। তা আমার ভালো চাষতে এসে উল্টোপাল্টা কি কথা বলছিস? ওই নারকেল বেগম মোটামুটি একটা উকিল হায়ার করেছে। উকিল দিয়ে কি হবে? ওই তো এতদিন বুঝতে পারলেন না, আপনি হাবি জাবি লোক রাখেন আর উনি উকিল রাখিছে। উকিলের পরামর্শই চলে, বুঝতে পারিছেন? উকিলের পরামর্শে কোনো কাজ হবে না। এই গ্রাম গায়ের সব লোকজন আমারে চাই। 3 কোটি টাকা খরচা করবে যা শুনলাম। কি বলছিস তুই? হ্যাঁ, 3 কোটি টাকা কোথায় পাবে? আমি 5 বছর হতে যাচ্ছে এমএলএ, আমি এখনো 1 কোটি টাকা গুছাই পারিনি। আর ওই দুদিনের তেল বেচুনি এখন 3 কোটি টাকা খরচা করবে? আর বলবেন না, ওই তেল বেচুনি এখন কোটি কোটি টাকার মালিক। কি বলছিস? ওই চুলকুনি তেল বিক্রি করে এত টাকা ইনকাম করে ফেলাইছে? বলে না, দেখতে যেটা ছোট মনে হয় সেটাই অনেক বড়। আপনি এতদিন ভাবছেন তেল বেচুনি, তেল বেচে বেচে কত টাকা জমা করেছে তাহলে বুঝতে পারিছেন? তাই তো দেখছি। বলছি এত টাকা গুছালো কি করে? সে আমি কি করে বলবো কি করে গুছালো? আমি তার ওনার দলে কাজ করি না। আমি ভিখারির মতন চারিপাশে ঘুরি আর খবরগুলো কালেক্ট করে আপনার দিই। তা তো মহা সমস্যা পড়ে যাবো রে। কেবল যে বললেন এখানকার মানুষ আপনারে চাই। আরে শালা, টাকা পয়সার সামনে চাওয়া চাই কিছু থাকে নাকি? সেটা তো ঠিক কথা বলেছেন। বলছি এখন আমার জিততে হলে কি করার দরকার? আমার হিসাবে আপনার একটা ভালো লোক হায়ার করার দরকার। বলছি এরকম উকিল ফুকিল আনতে গেলে কত টাকা কি দিতে হয়? ওইসব বড় বড় উকিল অনেক টাকা দিতে হয়। বলছি উকিল কি সেই বুদ্ধি দেয় নাকি কি করে জিতা যায়? আরে বাবা, কোথায় কি করতে হবে পয়েন্ট টু পয়েন্ট সব কিছু একদম লিস্ট বানায় দেয়, বুঝতে পারিছেন? তাই নাকি? বড্ড ভুল হয়ে গেছে। এতদিন মোটামুটি হাবিজাবি না করে একটা উকিল থাকার দরকার ছিল। বলছি ভালো একটা উকিলের খোঁজ নিত। উকিলের খবর নিয়ে কি হবে এমএলএ বাবু? মেন কথা হচ্ছে ক্যাশ থাকার দরকার। আপনার কাছে যত ক্যাশ, ভোট আপনার তত। আরে আমার কাছে যা আছে সর্বস্ব খরচা করে দেবো, কিন্তু জিততে আমার হবেই। ও হবে না। কোথায় আপনার 1 কোটিও নেই, আর কোথায় 3 কোটি টাকা খরচা করবে? আর এবার শুনেছি নাকি পুজো যেখানে যেখানে করে সেখানে নাকি 20, 30, 50 হাজার করে ডোনেশন দিচ্ছে। এই সর্বনাশ করেছে। আমি তো সারা 5,000 টাকার উপরে কোথাও দিই না। আর ওই নারকেল বেগম বুড়ি এক জায়গায় 50, 60, 70 এরকম করে টাকা দিচ্ছে। জল বেচা টাকা তো ঘপ ঘপ করে খরচা করে। আমি শালা লোকের ঘরমর মারিয়ে 2,000, 4,000, 5,000 করে জমা করে টাকাগুলো কষ্ট করে যত্ন করে রেখেছি। আর এখন যদি এইরকম ভাবে হেরে যাই তো সারা জীবন তো পুরো একদম পুরোপুরি নিঃস্ব হয়ে যাবো। বলছি ভালো একটা লোক ধরেন। আরে ভালো লোক কোথায় পাবো? আর বড় বড় লোকজনের যত ডিমান্ড, অত ডিমান্ড আমি পুরো করতে পারবো? বলছি কি, আমার আইডিয়া হিসাবে ওই ফুটোদের বাড়ির লোকজনদের যদি কেন ধরতেন না, তাহলে মোটামুটি কাজ হতো। ফুটোদের বাড়ির লোকজন মানে ওদের বাড়ির সব একটা মাল্টি ট্যালেন্টেড। মোটামুটি 4 দোকানে আলোচনা হয় তো, আমি এদিক ওদিক ঘুরি তো, যে জায়গায় দেখো ওদের বাড়ির চর্চা। হ্যাঁ ঠিকই তো বলিস। ওই যে ওর ভিতরে পাদুনা কি নাম, ও তো ওই নারকেল বেগমের সাথে কাজ করে। আমার মনে যতদূর সম্ভব ওই নারকেল বেগম রে ওই শালায় বুদ্ধি দিতেছে। তাহলে কি এবার জিততে পারবো না? চান্স খুবই কম। এই বলে তো মাঠে মারা যাবো। দেখছি এমএলএ বাবু কি করা যায়। তুই লোক খোঁজ। যতদূর সম্ভব মোটামুটি ওই ফুটোদের বাড়ির লোকজন যদি একটু গোছাতে পারেন না, তাহলে একটু কাজ হতে পারে। একমাত্র ওই নারকেল বেগম ওই ফুটোদের বাড়ির লোকজনই ভয় পায়। দেখছি কি করা যায়। সাবধানে থাকিস, কেউ যেন বুঝতে পারে না তুই আবার খবরই। কেউ বুঝতে পারবে না। বাড়ি থেকে বাঁচো, 2-4 টাকা সাহায্য করতে নেই গরিব মানুষের। হয়েছে, এখন খালি বাড়িতে নাটক করতে হবে, তুই যা। আচ্ছা বাবু, আসি। এটা শুনলাম, এবার তো বিশাল ডিফিকাল্ট হয়ে যাবে। কি করা যায়? ফুটোদের বাড়ির কেউ তো আমার সাথে কাজ করবে না। কারণ কি, একজন মানুষ তো ওদের সাথে কাজ করে, একজন ওদের বাড়ির সব লোকই ওদের সাথে কাজ করে। আমার কাজ কি করবে? তারপরে আমার বউ যা নিন্দামন্দ দেশে ওদের উপরে যে ঝগড়াঝাটি হয়েছে, তারপরে আমার কাজ করবে বলে মনে হয় না। কি করা যায়, একটা প্ল্যান বের করতে হবে, নয়তো শালা মান সম্মান কিছু থাকবে না। বলছি ডাক্তারবাবু, দেখে কি বুঝলেন? সেরকম কোনো জটিল ব্যাপার না, পেটে একটা পাথর হয়েছে, বুঝতে পেরেছো? তার জন্যই পেটে ব্যথা করছে। পেটে পাথর হয়েছে, এখন কি হবে? কিচ্ছু না, ছোট্ট একটা অপারেশন করতে হবে, মাছ একদম ঠিক হয়ে যাবে। বলছি কি ডাক্তারবাবু, কিরকম কি খরচা হবে? এই মনে করো 25 থেকে 30 হাজার টাকার মতন খরচা হবে। 25, 30 হাজার? 5-10 হাজারের ভিতরে হবে না? আরে বাবা, অপারেশনটা ছোট বলে এত ছোট না যে 5-10 হাজার টাকায় হয়ে যাবে। বলছি কি ঝুমা, এখন আমার বাড়ি নিয়ে চল, এখন আমার ব্যথাটা কমেছে। অত তোমার একটা ইঞ্জেকশন দিয়েছি, ব্যথার ইঞ্জেকশন, তার জন্য ব্যথাটা এখন কম আছে। যেই না পাওয়ার কম হয়ে যাবে, সেই আবার ব্যথা শুরু হয়ে যাবে ঝিমঝিম করে। বলছি ডাক্তারবাবু, এই অপারেশন ছাড়া আর কোনো রাস্তা নেই? অপারেশন তো করতেই হবে, আজকে করো কালকে করো, করতেই হবে। যত বড় হবে পাথর তত টাকা খরচা বেশি, তত কষ্ট বেশি। বলছি কদিনের সময় পেলে এবার ভালো হতো, আমাদের কাছে তত টাকা নেই। তাহলে এক কাজ করো, 1 সপ্তাহ ওষুধ দিয়ে দিচ্ছি, এই ওষুধগুলো খেতে থাকো, কম থাকবে। ওষুধ ফুরিয়ে গেলে আবার ব্যথা শুরু হয়ে যাবে। 1 সপ্তাহের ভিতরে অপারেশনটা করিয়ে নাও, না হলে কিন্তু পরে গিয়ে সমস্যা দেখা দেবে। বলছি ডাক্তারবাবু, আর কোনো রাস্তা নেই? দেখো তো, আমি তো যন্ত্রমন্ত্র জানি না যে টলাং করে বের করে দেবো, যে ফু মেরে বের করে দেবো, শেষে তো কিছু না। ডাক্তারবাবু আমি, এই অপারেশন করেই বের করতেই হবে। বলছি ঠিক আছে, 1 সপ্তাহের ভিতরে যেখান থেকে পারি আমরা টাকা গুছাই আসবো। আচ্ছা,
ওই আমি ওষুধ লিখে দিয়েছি, কাউন্টার থেকে নিয়ে নাও, বুঝেছো? বলছি ডাক্তারবাবু বিল কত হয়েছে? ইঞ্জেকশন দিয়ে ওষুধ দিয়ে আর ওই সোনোগ্রাফি করে এই 2550 টাকা। 2550 টাকা? আধা ঘন্টা দেখলেন না, তার ভিতরে 2550 টাকা? আরে বাবা, সোনোগ্রাফি করতেই 1500 টাকা নিই আমরা, বুঝতে পেরেছো? বড় বড় হসপিটালে তার জন্য টাকা বেশি নাই, তাই বুঝলাম আমি আজকে। বলছি ডাক্তারবাবু, এই অপারেশন সরকারি হসপিটালে করা যায় না? যাবে না কেন? অবশ্যই যাবে। তাহলে খালি খালি এত টাকা খরচা করে লাভ আছে? তোমাদের ইচ্ছা। হসপিটালের অপারেশন কোথায় পোজ দিতে কোথায় দেবে, তারপর চিত হয়ে পড়ে থাকবে, বুঝতে পারিস? হ্যাঁ, সারা জীবন এই কোন শিরমির কাটিয়ে দেবে, হাঁটাচলা করতে পারবে না, ও জ্বালা আছে, অনেক সমস্যা আছে। আর আজকাল তো শুনেছি ওই নার্সরাই অপারেশন করে ফেলাচ্ছে। না না, আমার দিদির এখান থেকে করাবো। টাকা তো অনেক টাকা। শোনো দাদাবু, ও যে টাকা খরচা হয় আমরা দেখবো, তোমার কিছু দেখার দরকার নেই, বুঝতে পেরেছো? আমাদের এখন বাড়ি নিয়ে চলো, সকালের বাসে আমাদের বাড়ি পাঠাই দাও, এক সপ্তাহের ভিতরে আমরা যেখান থেকে পারি টাকা গুছাই নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বাইরে গিয়ে বসো। হ্যাঁ, পেশেন্ট আবার বাইরে অপেক্ষা করছে, তো এক একজনটা এত সময় দিলে তো আবার হবে না। না, আচ্ছা ডাক্তারবাবু, আসি তাহলে। ওষুধগুলো সময় মতন খেও, তাহলে মোটামুটি এক সপ্তাহ পর্যন্ত কোনো ব্যথা হবে না। বলছি ডাক্তারবাবু, ওই পাথরটা কত বড় হয়েছে? 100 গ্রাম হবে? আরে বাবা না, 9 mm পাথর। 9 mm মানে ওই 1 আঙুলির করের মতন হবে? হ্যাঁ, ওই কেনি আঙুলির কর আছে না, ওরকম হবে। ঠিক আছে, তোমাদের সাথে আর কথা এখন বলতে পারছি না আমি। যদি কথা বলতে চাও অপেক্ষা করো, সব রুগী দেখার পরে কথা বলবো, ঠিক আছে? এখন আপনারা আসতে পারেন। বলছি ডাক্তারবাবু, আমি কি এখন উঠে হাঁটা চলা করতে পারবো? যে ইঞ্জেকশন দিছি, এখন তুমি ঘোড়ার পিছনে দৌড়তে পারবা, কিন্তু যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণ কোনো ব্যথা থাকবে না। পাওয়ার ফুরাই যাবে, আবার চিনচান করে শুরু হয়ে যাবে, কিন্তু বলে দিচ্ছি। ও নিয়ে আপনি টেনশন করবেন না ডাক্তারবাবু, এক সপ্তাহের ভিতরে আমরা অপারেশন করিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে। বলছি দিদি, এখন ভালো লাগছে? হ্যাঁ, এখন ভালো লাগছে, ব্যথা ট্যাথা করছে না। চলো তাহলে, চল রে বোন ঝুমা, চলো। টাকাটা কি একটু কম বলা হয়ে গেল নাকি? ও পরে অপারেশন করার পরে তখন একটু বাড়াই চালাই 50-এ টাচ করাই দেবানি। আর একবার অপারেশন হয়ে গেলি টাকা তো দিতে পারতো। নেক্সট কে আছো? ডাক্তারবাবু আসতে পারি? আসেন আসেন, বলেন কি হয়েছে? বলছি ডাক্তারবাবু, পেটে ব্যথা খুব, আজকাল সব ওই পেটে ব্যথাই চলছে। আপনি এক কাজ করেন, পাশের রুমে গিয়ে সোনোগ্রাফি করে আসুন। না না, ওইসব সোনোগ্রাফি ফেরাফি করা লাগবে না, আমার একটু গ্যাসের সমস্যা। আরে বাবা, গ্যাসের সমস্যা হলে একবার সোনোগ্রাফি করতে হবে, না হলে ব্যথার উৎসর্গ কোথাতে সেটা খুঁজে পাওয়া যাবে না। হয়তো বললাম তো ডাক্তারবাবু, ব্যথার উৎসর্গ হচ্ছে গ্যাস। যেদিন একটু মাল মশলা বেশি খাই সেদিন প্রচুর ব্যথা করে। মাল মশলা মানে ওই তো যেদিন ওই মাংস টাংস মাছের ঝোল টোল বেশি খাই, একটু লঙ্কার গুঁড়ো ফুড়ো বেশি খাই, সেদিন না ওই পাদেও বিরাট বাজে গন্ধ হয়। কি বলছে? একটু সময় দাঁড়ান, বাইরে বসে দুবার দিছি, বুঝছেন? আমার আশেপাশে যত পেশেন্ট ছিল সব সরিয়ে গেছে, এর জন্যই তো সেকেন্ড লাইন আমার আইছে। না তো আমি তো মোটামুটি 20 জনের পিছনে ছিলাম, তা যতগুলো পাদ মারিছি লোকে বলিছে হ্যাঁ আপনি আগে দেখান, তাই আমি ফস করে আগে আসলাম। 1 মিনিট দাঁড়ান, 1 মিনিটের ভিতরে আমি দিচ্ছি কিরকম গন্ধ, তখন আপনি বুঝবেন যে মোটামুটি সোনোগ্রাফি করা লাগবে কি লাগবে না। এইসব কি কথা বলছো? হ্যাঁ ডাক্তারবাবু, আমার এই গ্যাসের সমস্যা। তাহলে এই মাছ মাংস একটু কমায় খাতে পারো না? কমাই তো খাই, কিনে তো খাই না। এ বাড়ি ও বাড়ি যে বাড়ি রান্না হয় আমি একটু ভালোবাসি তো খাতি, সবাই একটু বাটি ভরে ভরে দিয়ে যায়। তা বলছি সপ্তাহে কয়বার খাওয়া হয়? ওই সেরকম না, আবার বলতে গেলে কমও না, প্রত্যেকদিন এর বাড়ি থাকে তো ওই বলতে গেলে রেগুলারই খাই। রেগুলার মাল মশলা খালি পারে তো গ্যাস্ট্রিক হবে না? আর কদিনই বা বাঁচবো, কন্ট্রোল করতে পারি না গো, জিবরে কন্ট্রোল করতে পারি না। কারোর বাড়ি রান্না হয়ে গেলি না, সকাল থেকে সেই বাড়ির মোটামুটি দুয়ারের সামনে বসে থাকি যে কখন মনের ভুলে একটা ডাক দেবে, আর যেই ডাক দেবে সেই একদম পেট চুকাইয়ে খাইয়ে নেবো। তোমার তো দেখি অন্য কেস, তোমার হচ্ছে খাদাড়ি রোগ হয়েছে। বলছি খাদাড়ি রোগ মানে? শোনো, খাওয়া দাওয়া কম করতে হবে, এরকম মোটামুটি রেগুলার মাছ মাংস খালি পারে কিন্তু তোমার গ্যাস্ট্রিক কমবে না। ওইসব আমি বন্ধ করতে পারবো না, ওইসব বন্ধ করলে তো আমার এমনি কমে যাবে, সে তো আমি আগের থেকেই জানি। তা আপনার কাছে কি খালি আইছি? ওই মাছ মাংস বন্ধ করা যাবে না, কিছু একদম চলতে থাকবে, কিন্তু এমন একটা ওষুধ দেন যাতে মোটামুটি পা ধরলেও ক্ষতি নাই, কিন্তু গন্ধ যাতে না হয়। আর কি পারো নাকি? হ্যাঁ না না ডাক্তারবাবু, এমন একটা ওষুধ দিন যাতে পাদে গন্ধ না হয়। ফালতু সময় নষ্ট করানোর জন্য আইসো নাকি তুমি? হ্যাঁ, যাও ওখান থেকে বেরো। না ডাক্তারবাবু, ওই পাদে যাতে গন্ধ কম হয় সেরকম একটা ওষুধ দেন, নালি মোটামুটি বাড়ি ঢুকা যাচ্ছে না। বউ সকালে বিকালে খিস্তি খামারি করছে, ভালোই করেছে। হ্যাঁ, আপনি আমার বউর সাপোর্ট করছেন। আপনি এখন বেরোন, বুঝতে পারছেন রুগী অনেক আছে, ফালতু কথা বলার সময় নেই। তাহলে কি আপনার কাছে এরকম কোনো গ্যাসের টনিক নাই যা খালি পারে পাদে গন্ধ হবে না? কি বলছি, এখান থেকে বেরিয়ে যান, এখন আমার অনেক কাজ আছে, ফাজলিমি করার সময় নেই। হ্যাঁ, আমিও ফাজলিমি করছি না, আমি তো আপনার ডাক্তার দেখাতেই আইছি। হয়তো ওষুধ বলে দিচ্ছি, কাউন্টার থেকে নিয়ে নাও আর 700 টাকা জমা করো। আরে বাবা, পাদের গন্ধ বন্ধ করতে বা গন্ধ চেঞ্জ করতে 700 টাকা খরচা করে নাকি? 150-200 টাকা দিতে পারে, ভালো ভালো কোম্পানির সেন্ট পাওয়া যায়, ওই নিয়ে আমি চালাতে পারি। আমি পাদের গন্ধ বদলাবো এত টাকা দেবো কেন? হ্যাঁ, আরে বাবা তুমি বাইরে যাও তো, যা পারো করো, অত পেঁচাটাপেচি করো না। ওনার পাদের গন্ধ ঠিক করতে মানে আমি ডাক্তার হয়ে বসে রয়েছি। ও বাবা, ডাক্তার গু তাই শুনে দেখে গুর ভিতরে কোনো রোগ আছে নাকি, আর আপনি পাদের রোগ ঠিক করতে পারবেন না? এই তুমি বেরোবা নাকি ওয়াচম্যানে ডাকবো? যাচ্ছি। কি সেটের ডাক্তার হয়েছে তা কে জানে, পাদের গন্ধ বদলাতে পারবে না। লোকে মোবাইলের উপরে কাজ বদলাই দিচ্ছে, কত রিস্কের কাজ, আর একটুখানি টনিক দেবে তাই পারবে না। দরকার নেই আমার এরকম ডাক্তারের কাছে আসার, ওগুলো ওষুধও নেবো না, কিচ্ছু নেবো না, সিধা হাঁটা দেবো। কোথার থেকে যে একজন আসে আর কি বলবো রে বাবা, মাথা কপাল পুরো একদম হ্যাং করাই দিল। নেক্সট।
যাক হয়ে গেছে কমপ্লিট। বলছি ভাগ্নে, আজকে তেলটা যে অন্যভাবে বানালে। চুপ চুপ ওইসব কথা বলবা না, দিয়ালেরও কান আছে বুঝতে পারিস। নতুন ফর্মুলা এসব শেখানো যাবে না কাউরে। ও তাও তো ঠিক কথা। কোথায় আবার কে কোনো ক্যামেরা ফ্যামেরা লাগাই রাখবে, দেখে দেখে সবকিছু শিখে ফেলাবে, তাই তো? একদম ঠিক ধরেছো মামা। বলছি লাল ব্যাটারি থাকলে না আরো মজা হতো, কিন্তু লালটা আসলো না যে আর কি বলবো। ওই তো ওর একটা কাজে ফেসে গেছে, ওর জন্য আসতে পারিনি। আমি নাকি বিকেলে ট্রেন ধরে আবার চলে যাবো আজকে। আজকে থেকে গেলে হতো না? না না মামা, কাজ আছে অনেক বুঝেছো। ঠিক আছে চলো তাহলে। বাপুরে আমি সাপুরে সবকিছু দেখে ফেলেছি রে। এমন জায়গায় বসেছিলাম আর শালা মশাও কামড়াচ্ছিল, সেই কামড়ানো। কি আর করা যাবে, কিছু শিখতে গেলে কিছু ত্যাগ করতেই হয়। এই তেল বানানো যে এত সোজা তা আমি আগে জানতাম না। এই সবের একটা খাজানা। এই ফর্মুলাটা যদি আমি শিখতে পারি না, বাবা প্রচুর টাকা। চায়নার কাছ থেকে টাকা নেবো, আমেরিকার কাছ থেকে টাকা নেবো, লাস্টে জাপানের কাছ থেকেও নেবো। আর আমি নিজে নিজে তৈরিও করবো। ঠেলা আছে বললেই হবে না, মোবাইলে সব রেকর্ড করে নিয়েছি। এখন খালি ভালো একটা জড়িবুটি মানুষের দরকার, সে দেখে বলে দেবে কি কি জিনিস, বাস তারপরে পয়সাই পয়সা, খাজানাই খাজানা। ম্যাডাম কাজ হয়ে গেছে, 500 বোতল প্যাকিংও হয়ে গেছে। খুব ভালো করেছো গো পাদু, খুব ভালো করেছো। বলছি কি ম্যাডাম, টাকাটা দিয়ে দিলে পরে বাড়ির দিকে যেতাম। আমি আবার সন্ধ্যার সময় ট্রেন ধরে আবার কলেজে যাবো। দেখো এবারে টাকাটা বুঝছো, আর কি পরে দেবো। পরে দেবো বললে তো হবে না ম্যাডাম, আমার ওই অনেক খরচা আছে। আর বাড়ির এখন পরিস্থিতিও ভালো না, চাল ডাল লবণ তেল কিচ্ছু নেই, সবকিছু কিনতে হবে। আপনার জন্যই তো আমি সবকিছু ধারে বাকিতে মাল এনে বানাই দিছি, আর আপনি এখন বলছেন পরে দিলেই হবে। আরে বাবা টাকা নিয়ে তুমি টেনশন করো না, আজ পর্যন্ত তোমার কোনদিন ঠকাইছি নাকি আমি? এখন সামনে ভোট তো, টাকা পয়সারও দরকার, এর জন্য ক্যাশ টাকা তোমার দিতে পারছি না। মালগুলোকে সেল করে নি, তারপর টাকা ওখান থেকে দিয়ে বাদ বাকি টাকা আমি রেখে দেবো। বলছি ম্যাডাম টাকার খুব দরকার ছিল, দিয়ে দিলে ভালো হতো। আরে তুমি টেনশন করে না, ওই কাল পরশু ফুটোরে আসতে বলে না, আমি তো তোমার বাবারে তাদের হাতে টাকাটা দিয়ে দেবানি। হ্যাঁ আচ্ছা। আর বলছি স্কুলের মাস্টার তোমার কোনো ধমকি ধমকি দিচ্ছে নাকি? ধমকি দিলে বলো। না না ম্যাডাম, এখন সব ঠিক আছে। ঠিক আছে তাহলে তুমি এখন বাড়ির দিকে যাও। আচ্ছা ম্যাডাম। চলো মামা চলো, রাত জাগে কাজ করে এখন বলছে টাকা পরে। বুঝবি রে পাদু বুঝবি, এইবার তোর ফর্মুলা আমরা সব জেনে গেছি। একবার আমার এমএলএ হতে দে, তারপরে দেখ কি করি। বাড়ি বসে তেল সাপ্লাই করবো, আর যে এত টাকা ভোটে খরচা করবো না, 2 মাসের ভিতরে চড়াত করে বের করে দেবো। আর বিদেশের যে চুলকনির মালগুলো আসতেছে না, সবগুলো বন্ধ করে দেবো। হাতে একবার পাওয়ার আসুক, তারপরে কাউরে ভয় পাবো না। একদম সব আমার হাঁটুর তলে দাবি থাকবে। অল্পেতে খুশি হয় হারাধন সেট কি? অত কেমন আমারে বলো, মাল পাইছো কি কি দিয়ে বানাচ্ছে? আগে ম্যাডাম পাবো না মানে, এমন ক্যামেরাতে জুম করে ভিডিওগুলো তুলেছি, পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে। তাহলে বলো দেখি কি কি দিয়ে বানিয়েছে। আরে ম্যাডাম তাই যদি দেখে বলে দিতে পারতাম, তাহলে তো আমি জ্যোতিষবিদ্যায় পুরো অনার্স হয়ে যেতাম। কি কি গাছের গুঁড়ো, কি কি তেল, আর হলুদের মতন কিরম একটা পাউডার, এই সব কিছু মিশাই টিশে গরম করে, তারপরে কি থার্মোমিটার দিয়ে এটা চেক করে, আর একটা কি তেল মতন মিশাই দিল, বাস হয়ে গেল। ভালো করে দেখতে পারোনি? আরে বাবা ম্যাডাম সব ক্যামেরার ভিতরে বন্দি করে রেখেছি। এখন ভালো একটা ওই বোঝা, এই মোটামুটি আয়ুর্বেদিক বোঝে সেই সব মানুষ দেখায়, তারা তো সব গাছগাছালি দেখলেই বুঝতেই পারে কোন গাছের কোনটা। ওই দিয়ে মোটামুটি ফর্মুলাটা জেনে গেলে বিশাল লাভ। শোনো রে উকিল, তোমার সাথে আমার কন্টাক্ট হয়েছে টাকা নিয়ে, পরবর্তীতে কিন্তু আমি এই তেল নিজে বানাবো, তখন কিন্তু তুমি বানাতে পারবে না বলে দিচ্ছি। না না ম্যাডাম, আপনি যদি আমার উপর একটু আশীর্বাদ করেন এমএলএ হওয়ার পরে, তারপরে মোটামুটি আমার আর জীবনে কিছু করা লাগে। তার জন্য বলছি যতদিন পর্যন্ত ভোট না হয় আমার সাথে সাথে থাকবি। কি যে বলেন ম্যাডাম, আকাশে বাতাসে হাওয়াতে পবনে সব জায়গায় আমি থাকবো। আর এইসব কথা যেন কোথাও কানাকান না হয়। মাথা খারাপ, কানাকান হলে আপনি কি আবার ছাড়বেন? এইটুকু যেন মাথায় থাকে। বলছি ম্যাডাম, আর এই পাদু প্রতিশোধ নেবে না তো আমাদের উপরে? অত সোজা না। বলছি ম্যাডাম, আমি আজকেই তাহলে মোটামুটি সেই আয়ুর্বেদিক লোকটার কাছে চলে যাচ্ছি, কি কি দিয়ে বানাইছে আমি দেখবো। তুমি চলে যাচ্ছ বললি তো হবে না, তারপর তুমি কোথায় উদাও হয়ে যাবা, তারপরে তোমার পিছনে আমি ল্যাং ল্যাং করে ঘুরে বেড়াবো তা না। মোবাইল দাও আর সবকিছু এখানে জমা করো, তারপর সেই মালটা ধরে নিয়ে আসো, যে আর কি দেখে বলে দিতে পারবে। আমার সামনে সবকিছু বলবে, আমি নোট করবো, তারপরে টেস্টিং করবো, তারপরে গিয়ে ছাড়বো। বুঝতে পারিস? ঠেলা আছে, নারকেল বেগম আমার নাম। খালি খালি তো তোমাদের পিছনে টাকা পয়সা খরচা করতে পারবো না আমি, অনেক খরচা আছে। বুঝতে পারিস? ম্যাডাম আপনি কি আমার বিশ্বাস করেন না নাকি? বললাম না আগের দিনই বিশ্বাস আমি আমার দাঁতরেও করি না, যখনই চান্স পাই কপ করে কেমনে লাই। বুঝতে পারিস? তাই তোমার উপর কি ভরসা করবো? আচ্ছা ম্যাডাম। কেটে ওঠো, সামনের সপ্তাহে ফোন করবো, নিয়ে এসে টাকা নিয়ে যেও। আচ্ছা ম্যাডাম। দাঁড়া উকিল, একবার ভোটে জিতে নি, তারপর দেখাচ্ছি তোরে। আমার নাম নারকেল বেগম, আমি হবো এখানকার এমএলএ। ঠেলা আছে, খরচা আছে, বললি হবে না। বলছি বোন আসি তাহলে। এসে চলে যাচ্ছ? আমার হাতের খাবার তোমাদের একবার খাওয়াতেও পারলাম না। আরে বোন সে কপালে সুখ কি আছে? বলছি আমাদের বাড়িতে একদিন আসিস, সেদিন তোর হাতে রান্না খাবো। শুনেছি নাকি খুব ভালো রান্না করিস। তো এখন থাকো না তো, রাত্রে থেকে সকালবেলা যেও। না না তুই জানিস না, এই তোর হাগুদা ফুটোদা এরা আছে না, আমার চোখে দেখতে পারে না। অনেক ফাজলিমি বাদ্যাতি করেছি তো, আগে ওদের অনেক কষ্ট দিছি মোটামুটি, তার জন্য এখন এরা চোখে দেখতে পারে না। তো হসপিটালে দেখাইছি, ইঞ্জেকশন দিয়েছে, এখন ভালো আছি। এই ব্যথা কম থাকতে থাকতে বাড়ির দিক চলে যাই, আবার ব্যথা উঠে গেলে ঝামেলা। আর 1 সপ্তাহের ভিতরে টাকা গোছাতেই হবে। বলছি কি ডাক্তার তাহলে কি বললো, অপারেশন করতেই হবে? আর বলিস না,
কপালে পাপ ছিল তো সেই পাপের ফল। আসি, হ্যাঁ ভালো থাকিস। বলছি তুমি তো ফুটোদার বউ, তো কিসের জন্য তোমাদের ডিভোর্স হলো? ওসব কথা উঠাই এখন মন খারাপ করতে চাই না। হ্যাঁ এখন ভালো আছি, শান্তিতে আছি। তো বলছি এখন তোমাদের সংসার কি করে চলে? ওই আমরা বিড়ি বান্ধি আর আমি মোটামুটি কাঁচামালের ব্যবসা করি। তো বলছি আর একটা বিয়ে ছাড়া তো করতে পারতে, একদম দেখতে শুনতে তো খারাপ না। কত ভালো ভালো মেয়েরা 2 বার 3 বার বিয়ে করছে, আর তোমরা বিয়ে করোনি কেন? না না বাবা, এই ভালো আছি, ওই জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, বুঝতে পারিস? না না, কই আর জ্বালা যন্ত্রণা। এত বড় ফ্যামিলি রান্না তুই কি করে করিস, আমি তো তাই ভাবছি। আরে রান্না নিয়ে কোনো চাপ নেই, রান্না তো আমি সকালে বিকালে 3 বেলা করতে পারি। বললি হবে না, তো ধৈর্য আছে। আরে দিদি, আগে আমি শ্রাদ্ধ বাড়ি রান্না করতাম, 1-1.5 হাজার মানুষের রান্না অব্দি আমি করেছি। মৎস্য বাড়ি, অনুষ্ঠান বাড়ি, তারপরে সম্মিলন আছে না, ওইসব জায়গায় রান্না আমি একা করেছি। বললি হবে না, তোর ট্যালেন্ট আছে, তার জন্য তুই এদের সাথে সংসার করে খাতি পাচ্ছিস। আমাদের মতন দজ্জাল মানুষের সাথে সংসার করতে পারেনি এদের, তুই কি করে করছিস কে জানে। না না দিদি, আমি ভালোই আছি, কোনো সমস্যা নাই। একটু অ্যাডজাস্ট করাই নিলি, কোনো কিছুতে কোনো ঝামেলা নাই। ঠিক আছে তাহলে আমি আসি। বলছি একটু পরে যেতে, পাদুর আসার সময় আসতে, পাদুর সাথে একবার দেখা করে যেতে। না না, ও পাদুর সাথে দেখা করে কি হবে, ও তো আমার মা বলে মানে না। বলছিলাম তুমি নাকি পাদুরি মারার জন্য একবারে বিষ খাওয়াচ্ছিলে। ওইসব কথা ছাড়, অনেক কিছু করেছি আমি। খালি খালি ভগবান আমার এত কষ্ট দিচ্ছে না। আসি বোন, হ্যাঁ আবার এই ট্রেনটা মিস হয়ে গেলে আবার ঝামেলা আছে। আচ্ছা ভালোভাবে যাও, আর তুই সবাই নিয়ে আসিস। হ্যাঁ এই ছেলেপেলের তো এখন ছুটি, এখন তা ঘুরে দিতে পারিস, দেখি বলে দেখবানি। আচ্ছা, আবার কবে আসবো হসপিটালে? এই তো 1 সপ্তাহ পরে। তখন কিন্তু আমার রান্না খেয়েই যেতে হবে। হ্যাঁ তখন তো 2-3 দিন থাকতেই হবে, দিদির হসপিটালে অ্যাডমিট রাখবে যে। কাকিমা খেতে দাও, খিদে লেগেছে। আয় বাবা দিচ্ছি। পাদুর গলা না? হ্যাঁ হ্যাঁ। বাবা ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো না থাকতে কি আসি, তোরাই তো দেখতে আসছি। শুনলাম নাকি শরীর খারাপ, কি পেট ব্যথা না কি হয়েছে? আর বলিস না বাবা, অনেক পাপ করেছি তো, পেটের ভিতর পাথর হয়েছে। তো ডাক্তার কি বললো? ডাক্তার বলিস অপারেশন করতে হবে। কত mm? 9 mm। অপারেশন করা লাগবে না, ও আয়ুর্বেদিক ওষুধ খালি এমনি বেরোয় যাবে। কি বলছিস, অপারেশন করা লাগবে না? না না, অপারেশন করা লাগবে না, ও আমি তোমার ওষুধ বানাই দেবানি, 2-3 দিন খালি পরেই একদম পেট পুরো ওকে হয়ে যাবে। সত্যি বলছিস, অপারেশন করা লাগবে না? বললাম তো না, 1 সপ্তাহ দেখো। পাদু পারে, পাদু সবকিছু বানাতে পারে। ও দিদি বলো না, ও যা যা বানিয়েছে না, দেখলে পুরো অবাক হয়ে যাবা। তা ভালোভাবে থাকিস বাবা। হ্যাঁ আমরা বাড়ির দিকে যাচ্ছি, এখন যাওয়ার দরকার নেই, এখন রেস্ট করো। সকালের ভিতরে আমি ওষুধ বানিয়ে দেবো, সেটা নিয়ে যেও। না বাবা, এখন থাকা যাবে না, তোর বাপ কাকার আমাদের উপর রেগে পুরো ফায়ার হয়ে রয়েছে। আগে কি কি করেছো ভুলে গেছো, তো তাদের রাগ থাকবে না? তখন তো বাবা বুঝতে পারিনি, তখন তো বুঝিনি কোনটা ভালো কোনটা মন্দ। কেন এখন বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা এখন বুঝতে পারছি। ওই আমাদের গ্রামে এই মোটামুটি যে বাড়ি হরিসভা হয়, যেখানে ওই সম্মিলন হয়, যেখানে কবি গান হয়, সব জায়গায় যাই তো, একটাও ছাড়ি না আমরা। এইসব একটু ভক্তির কথা শুনে এখন বুঝেছি জীবনে কত পাপ করেছি। বাবা ভূতির মুখী তো রাম নাম। হ্যাঁ বাবা সত্যি, সব ওই কীর্তন গানে যাই আমরা। আমার তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ারই কথা, যে মা তোরে নিজের হাতে বিষ খাওয়াই মেরে ফেলতে চাইছে, তার কথা আর কি বিশ্বাস করবি তুই? ওইসব কথা ছাড়ো তো, যা হয়েছে হয়ে গেছে, ওসব কথা ছাড়ো। ভালো থাকিস। হ্যাঁ বাবা পাদু ভালো থাকিস। বললাম না এখন যাওয়ার দরকার নেই, সকালে যাও, সকালের ভিতরে আমি ওষুধ তৈরি করে দেবো। কিন্তু আমি এখন থাকলে যে অনেক ঝামেলা হবে বাবা। না না কিচ্ছু হবে না, দেখ তোর বাবা কাকার সাথে কথা বলে দেখ, ওরা আবার আমাদের কথা তো শুনতেই পারে না। ঠিক আছে আমি বাবা কাকাদের বলে দিচ্ছি। দেখিস দিদি, আমার হাতে রান্না না খেয়ে তোমরা কোথাও যেতে পারবা না, কপালে যা আছে তা তো হবেই, আমার হাতে রান্না খেতেই হবে। বলছি বাবা পাদু, তোর ওই কাকাটা বলতো পট করে 3 কেজি এই মুরগির মাংস আনতি। বলছি, আর ভালো দেখে যদি ওই কাতলা মাছ পাই না, কিলো 1.5 আনতি বলিস। আচ্ছা। সত্যি তুমি না খাইয়ে ছাড়বে না তো? তার জন্য আজকে আমাদের যাওয়া হবে না মনে হচ্ছে। বলছি মাছ মাংস শুধু শুধু কেন পাঠালে আনতে? হ্যাঁ একটু ফেনা ভাত খেলে পেটটা ঠান্ডা থাকতো। দিদিরও শরীরটা ভালো না, আমারও শরীরটা ভালো না। পাদু যখন তোমাদের দায়িত্ব নিয়েছে না, চাঙ্গা করেই পাঠাবে, আমি বলে দিচ্ছি। কে জানে, পাদুর মতন ছেলে হয় না, ওর যে ট্যালেন্ট তা বলার বাইরে। তো বলছি তোমার ছেলেটাকে দেখছি না যে? ও আর বলো, আসবে না ঘন্টা 2.5 পাঁচে, এখন মোটামুটি বড় হয়ে গেছে, সন্ধ্যের আগে বাড়ি আসে না, আড্ডা টাড্ডা দিয়েছে ওই 7:30 8টার দিকে ঢোকে। তো কিছু বলো না, বলে কি বিপদে পড়বো? পাদু তো মোটামুটি দেখিস কিরকম ডেঞ্জার, ওর তো 10 গুণ, সে হচ্ছে মানে একদম বদের শিরোমণি। আজকাল সব এরকমই, যেখানে দেখো সেখানেই ওরকম। বলছি বসো না, আমি একটু চা করে আনি। আচ্ছা একটু চিনি বেশি দিয়ে একটু আদা বেশি দিস। হ্যাঁ আচ্ছা। বলছি দিদি তোমার জন্য চিনি বেশি দেবো না কম দেবো? আমার জন্য একটা হলেই হয়। ঠিক আছে তোমরা দাঁড়াও, আমি চপাত করে নিয়ে আসছি। হ্যাঁ আজকে এত সুন্দর করে রান্না করবো না, এদের খেতে খেতে আঙুল সব সরু হয়ে যাবে। বলছি ঝুমা, আয়ুর্বেদিক ওষুধ কি সারবে? আরে বাবা এইসব ক্ষেত্রে তো আয়ুর্বেদিক ওষুধ ভালো কাজ করে, আমি তো তোমার ভাবছি একবার বলবো, তার আগে তো দেখি পাদু বলে দিল। ঠিক হয়ে গেলে তো বাঁচি, নয়তো আবার আরেক ঝামেলা। আরে ঠিক হয়ে যাবে, তুমি কোনো চাপ নিও না, অটোমেটিক ঠিক হয়ে যাবে। তাই যেন হয় রে, তাই যেন হয়। নিজের ছেলের সাথে কি নাকি আমি অত্যাচার করেছি, এখন আমার মা বলে ডাকলো, সেটাই দেখতে হবে। ও নিয়ে কোনো টেনশন নেই, সব ঠিক হয়ে যাবে। বলছি কি কালকে সকালবেলা চলে যেতে হবে, এদের বাড়ি থাকা যাবে না বেশি দিন, বুঝিস? ঠিক বলেছিস, 1 দিন 2 দিন থাকলে যত্ন থাকে, বেশি দিন থাকলে পারে তখন এই সবাই এই কুকুরের মতন ব্যবহার করে। একদম ঠিক ধরিস। চলো দিদি হাত মুখ ধুয়ে নি, চল। মা
ভালো আছো বাবা? তুমি কি সেই নাদন? হ্যাঁ আমি নাদন। আপনাদের চিনতে পারলাম না যে। চিনতে পারবা কি করে? তুমি জন্ম হওয়ার পরে তো আমরা প্রথমবারই আইছি। তাই তো মাথা কিনে নিয়েছো নাকি? পট করে ঘরের ভিতর ঢুকে পড়িছো। আর এসব ব্যাগ কাদের? হ্যাঁ আমাদের বাড়ির ব্যাগ না তোমাদের ব্যাগ। আরে বাবা আমি তোমার কি হয় জানো? কি হও? আমি তোমার বড় মা হই। অত ফাও কথা বলিয়ে না, বুঝতে পারিস? আমার হাতের বাজার দেখে নির্ঘাত খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে, তার জন্য বড় মা ফড় মা বলি আমার শলি বলি দেখছো, তাই না? আরে বাবা না না, সত্যি বলছে। এসব ভাবি যাবি কথা আমি বিশ্বাস করি না। তা বলছি তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ওই সে বনগার ভিতরে। ওই যে নতুন একটা ট্রেন দেশে এসি ট্রেন বনগা লোকাল, ওই বনগা। হ্যাঁ বাবা ঠিক ধরিস। তা কিসের জন্য আইছো শুনি? ওই তো আমার শরীরটা ভালো ছিল না, তা ডাক্তার দেখাতে আইছিলাম। ওরে বাবা, তা কোন কালে ডাক্তার দেখালে আর কোন কালে চলে যাবা? তোমাদের তো দেখলাম না। আরে বাবা আজকে সকালবেলা আসে হসপিটালে ভর্তি হয়েছিলাম, এখন ছুটি দিয়ে দিয়েছে আমাদের। আইসি। বলছি বাবা পড়াশোনা কেমন? দেখো ওই কথাটা বাদ দিয়ে মোটামুটি যে কথা বলবো আমি রাজি, বুঝতে পারিস? ওই পড়াশোনার কথা বলবা না কিন্তু বলে দিচ্ছি, তাহলে কিন্তু ওই ব্যাগ ধরিস তো এক্ষুনি বেরোয় যেতে হবে ঘরের থেকে। ও মা কি কথা বলছো? পড়াশোনা বাদ দেওয়ার যা আছে তাইতে আমি রাজি, পড়াশোনার কথা একদম বলবা না। কেন বাবা? পড়াশোনা না করলে যে মানুষের মতো মানুষ হতে পারবা না, ওরকম মানুষের দরকার নাই। যে নিজের ছেলের ইন্দুর মারার বিষ খাওয়াতে পারে সেরকম মানুষের আমার দরকার নেই। দেখো বাবা একবার আমার ভুল হয়ে গেছে, তাই বলে তোমরা সারাক্ষণ যদি এইভাবে আমার খোটা দিতে থাকো আমি কোথায় যাই বলো? সে তুমি কোথায় যাবা সে আমি কি করে জানি? মা ও মা, এই দেখো বাজার নিয়ে এসেছি ধরো। আরে বাবা এখন চলে আসিস? বলছি মা ব্যাগের ভিতরে একটা ইলিশ মাছ আছে, খোকা ইলিশ, পট করে রান্না করো দেখি, খাওয়া দাওয়া করে আবার যেতেই হবে। কোথায় যাবি বাবা? বাড়ি বসে থাকলে তো টাকা আসবে না, অনেক রকম অনেক ফন্দি করতে হয়, বুঝতে পারিস? দে দেখি তরকারিগুলো দে, কেটে ফেলি। বলছি বোন আমি কেটে রান্নায় সাহায্য করবো? না করলেও হয়, করলেও হয়। চল রে ঝুমা চল, আমরা তিনজনে মিলে হাতে হুতে সব রান্না করে ফেলি। দাও বাবা আমাদের বাজারটা দাও। এই দেখো বলে দিচ্ছি এখানে শয়তানি বাজাতি করার কোনো রকম ব্যবস্থা করবা না। আমার নাম হচ্ছে নাদন, কিন্তু মনে রেখো সাবধানে থেকো। আচ্ছা বাবা। এই নে বোন ধর। বিকেলে এই পাড়াটা ছাগল মারা মারা অবস্থা হয়েছে, ওই মালটাই আনতে হবে। আনিয়ে কালকে সকালের হাটে বেচে দিলি পর প্রচুর টাকা পাওয়া যাবে। নে বোন ধর। আরে বাবা তোমরাও আসো, দেখো আমাদের রান্নাঘর কেমন। আচ্ছা বলছি স্যার, ওই হারামজাদার বাড়ি খুঁজে পাওয়া গেছে? এই তো এই লোকেশন, এখানে গেলেই পাওয়া যাবে। এই তো দেখাচ্ছে আশেপাশেই হবে কোথাও। এই মালটাই যত নষ্টের গুড়া, প্রথম ভিডিও এতেই ছাড়িছে। এর ধরতে পারলি মোটামুটি পাকুড়ির ব্যবস্থা রেডি। কি কি স্যার পাকুড়ির ব্যবস্থা মানে? আর এসব কিছু না, তুমি এসব দিকে কান দিও না। বলছি স্যার এই ভর দুপুরের সময় লোকজন দেখা যাচ্ছে না, দেখো তো আশেপাশে লোকজন আছে নাকি, কাউকে জিজ্ঞেস করো তো। এই ক্লাবটার পাশে বলছে একবার মালটা ধরতে পারি না, তারপর ওদের ব্যবস্থা দেখাবো। যে কোনো জায়গার ভিডিও যে কোনো জায়গায় ছেড়ে দেওয়া, দাঁড়া দেখাচ্ছি। ওই যে স্যার সামনে একটা বুড়ো মতন লোক আসছে, আসুক দেখি। ইচ্ছা রে বাবা, আমাদের এখানে পুলিশ কেন, তাও ছাতা মাথায়? এই যে কাকা এদিকে আসো তো একটু। হ্যাঁ বলছি কি আমায় বলছেন? হ্যাঁ হ্যাঁ এদিকে আসো দেখি। সর্বনাশ করিছে, সেদিনকে একটা পুলিশ স্টেশনের কাজে করে লোহা বাঁচায় বাড়ি নিয়ে বিক্রি করে দিছি, সেই কেসের জন্য এবার আসেনি তো। বলছি বাবু কি হয়েছে? এই অ্যাড্রেসটা একটু বলো তো, এই বাড়িটা কোথায় হবে? অ্যাড্রেস বলছি